নমস্কার বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আচ্ছা, তাহলে আমরা ব্রাহ্মণ নাকি শূদ্র এইটা একটু পাঠ করে নিই আগে, তারপরে মস্কো বনাম পন্ডিচেরি আমরা পড়তে পারবো। শূদ্র না ব্রাহ্মণ, আমার নামটা একটু ভুল হয়েছে, আমি ওটা কারেকশন করে দেবো। এখানে ব্রাহ্মণ নাকি শূদ্র এরকম না, বা প্রবন্ধের নাম হচ্ছে শূদ্র না ব্রাহ্মণ। আমি পাঠ করছি। সেটা হচ্ছে, সমস্ত শূদ্রকে ব্রাহ্মণ বলে ঘোষণা করা হোক, এই রকম একটা প্রস্তাব সম্প্রতি হয়েছে। সমস্ত শূদ্রকে ব্রাহ্মণ বলে ঘোষণা করা হোক, এই রকম একটা প্রস্তাব সম্প্রতি হয়েছে। কোন সময়? বিংশ শতকের তৃতীয় দশকে এইরকম শোনা যাচ্ছে একটা প্রস্তাব। কেন না শূদ্র কাউকে রাখা হবে না? কেন হচ্ছে? এটা অভিজ্ঞাতে হচ্ছে, খুব আনন্দে করছে না বর্ণবাদীরা, খুব আনন্দে এইটা ঘোষণা করছেন, এরকম নয় ব্যাপারটা। এই প্রস্তাবে আমার আপত্তি। পৃথিবীর কোথাও একদল মানুষ আছে যারা নরখাদক, সেই কারণে পৃথিবীর সমস্ত মানুষকে নরখাদক বলে ঘোষণা করা হোক, এই মতে আমি কিছুতেই সায় দিতে পারি না। কি ভয়ঙ্কর কথা বলছি যে পৃথিবীতে একদল মানুষ আছেন নরখাদক, তাই বলে পৃথিবীর সব মানুষকে তিনি নরখাদক তকমা দিতে রাজি নন। এই মতে আমি কিছুতেই সায় দিতে পারি না, বরং আমার মতে সম্ভব হলে নরখাদকদেরই মানুষ করার পক্ষে চেষ্টা করা উচিত। আপনারা বুঝতেই পাচ্ছেন যে তৎকালীন যে ব্রাহ্মণ্য শাসন, তৎকালীন যে ব্রাহ্মণ্য বর্গ, তাদের কিন্তু রীতিমতো নরখাদক, কার্নিভোরাস তো বলা যাচ্ছে না, একেবারে ক্যানিবল যাকে বলে, একেবারে মানুষের মাংস যারা খায়, নরখাদক। তো তাদেরকে ইঙ্গিত করছেন। কতটা বিরক্ত হচ্ছেন সেই সময়কার ইন্টেলেকচুয়াল সমাজের একাংশ, ব্রাহ্মণ্যবাদ তাদের শাসন শোষণে বিরক্ত হয়ে। ইংরেজ এই শব্দটি উচ্চারণ করলে পৃথিবীর আজ যে কোনো প্রান্তে যে কেহ সমজদার লোক বুঝতে পারে যে এই নামধেয় যে জাতি, তারা বর্বরতার একটা সভ্য রকম রূপ দিতে পেরেছে, অত্যাচারকে শান্তি ও শৃঙ্খলার নামে চালাতে পেরেছে এবং শোষণের ফলে শোষিতের মধ্যে আনন্দ সঞ্চার করতে পেরেছে। এই রূপ অসাধারণ প্রয়োগ নৈপুণ্য আছে বলেই পৃথিবী তার অষ্টম আশ্চর্য। ইংরেজকে অষ্টম আশ্চর্য বলছে। বড় হওয়া সত্ত্বেও, প্রবল পরিমাণে শাসন শোষণ করা সত্ত্বেও তারা নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করেছে উপনিবেশগুলোতে, যেন তারা অনেক মহান, তারা যেন অনেক উদার, তারা যেন অনেক ভালো, তারা যেন সভ্যতার শিক্ষক, এইরকম তারা করতে পেরেছে। এবং শোষিতের, যাদের শোষণ করছে, তাদের হৃদয়ে এইরকম একটা ভাব সঞ্চার করে দিয়েছে যেন এই শোষণ তাদের জন্য খুব মঙ্গলদায়ক এবং তাদের জন্য আনন্দদায়ক, যার জন্য তারা বিদ্রোহ করছে না, খুব শান্তিতে আছে। এবং তারা মনে মনে চাইছেন যে ব্রিটিশ শাসক রাজা রানী দীর্ঘজীবী হোক, এইরকমই চাইছে উপনিবেশের মানুষরা। তাহলে কিরকম ভয়ঙ্কর একটা কথা উচ্চারণ করছেন শিবরাম চক্রবর্তী, ব্রাহ্মণদেরকে নরখাদক বলে কথা বলছেন, ক্যানিবেল বলে কথা বলছেন। তার মানে সেই সময়কার ব্রাহ্মণ্য যে শাসন এবং শোষণ কোন পর্যায়ে পৌঁছেছিল, এটা বুঝতে হবে। এইবার কি বলছে? অষ্টম আশ্চর্য বলল ইংরেজের সঙ্গে তুলনা দিয়ে। বর্তমান যুগে ইংরেজ যা সম্ভব করেছে, সেই বস্তু অতি প্রাচীন যুগেই আমাদের ব্রাহ্মণেরা সমাধা করেছিলেন। অর্থাৎ ইংরেজদের যে এই যে বর্বরতা, এই সমস্ত যখন লেখা হচ্ছে, তখন কিন্তু জেনারেল ওডায়ারের নেতৃত্বে 1919 সালে যে গণহত্যা হলো জালিয়ানওয়ালাবাগে, এসব হয়ে গেছে। অসহযোগ আন্দোলনে যেরকম বর্বরতা নেমে এলো ব্রিটিশ সরকারের, এগুলো হয়ে গেছে। এই জন্য বলছে যে ইংরেজরা এখন যা করছে তা আমাদের দেশে ব্রাহ্মণেরা অনেক আগেই তা সমাধা করে দিয়েছে। এজন্য তারাও কম নন, পৃথিবীর আদিম আশ্চর্য তারা। ইংরেজ যদি অষ্টম আশ্চর্য হয়, তাহলে পৃথিবীর আদিমতম আশ্চর্য ব্রাহ্মণগণ। এমন লিখছেন শূদ্র না ব্রাহ্মণ, জিজ্ঞাসা চিহ্ন আছে এই প্রবন্ধে শিবরাম চক্রবর্তী। শোষণের জন্যই শাসন, এই সনাতন মূলনীতির মূলাধার ব্রাহ্মণ। মানে শাসনের উদ্দেশ্য কি? শোষণ করার জন্য, এবং এই নীতির মূলাধার ব্রাহ্মণ। শোষণকে প্রচ্ছন্ন করতে হলে শাসনকে একটা আদর্শের নামে খাড়া করতে হয়। সরাসরি শোষণ যদি আমি করি, আপনাকে অধিকার থেকে বঞ্চিত করি, আপনাকে যদি অত্যাচার করি, তাহলে আপনি প্রতিবাদ করবেন। তাহলে সেইভাবে শোষণ করতে গেলে শোষণ দীর্ঘস্থায়ী হবে না। তাই শিবরাম চক্রবর্তী এক্ষেত্রে বলছেন যে শোষণকে যদি দীর্ঘস্থায়ী করতে হয়, দীর্ঘস্থায়ী শাসনের নামে শোষণকে যদি দীর্ঘস্থায়ী করতে হয়, তাহলে সেই শাসন বা শোষণের একটা উচ্চ আদর্শের নাম দেওয়া উচিত। এই
সনাতন মূলনীতির মূলাধার ব্রাহ্মণ। শোষণকে প্রচ্ছন্ন করতে হলে শাসনকে একটা আদর্শের নামে খাড়া করতে হয়। অতীতকালের ব্রাহ্মণেরা ডিপ্লোমেসির এই নিগূঢ় তত্ত্বেও বিচক্ষণ ছিলেন। ভারত যে এককালে সভ্য ছিল, অর্থাৎ বর্বরতাকেও লজ্জা দিতে পেরেছিল, সেকালের বামুনেরাই তার প্রমাণ। এটা বলছেন শিবরাম চক্রবর্তী। তিনি নিজেও জন্মসূত্রে একজন ব্রাহ্মণ, কিন্তু সত্য বলতে ভয় পান না। যারা গবেষক, যারা সত্য অনুসন্ধানী, তারা বলছেন যে প্রাচীনে ভারতবর্ষে যে ধরনের অত্যাচার তারা করেছিলেন, সে গুপ্ত যুগের শেষকাল থেকেও আপনারা দেখতে পারেন। তার পরবর্তীকালে আপনারা ব্রিটিশ আমল যখন ঢুকলো, 1820 সালে যখন পেশোয়াদের পরাস্ত করলো ব্রিটিশ বাহিনী মহারাষ্ট্রে, ওই অঞ্চলে, তখনও পর্যন্ত কিন্তু ব্যাপক একটা অত্যাচার করেছে। ও এই একাধিক দশম বর্ণকে অনুনাসিক সুরে উচ্চারণ করলে যে প্লুতস্বরের সৃষ্টি হয়, তার সহিত সংস্পর্শ ঘটলে শুদ্ধের বিষম দশা। কি ভয়ঙ্কর কথা, একটু খেয়াল করবেন। ও এই একাধিক দশম বর্ণকে, তাহলে ওটা ওর সাথে যদি আনুনাসিক বসান তাহলে কি হয়? চন্দ্রবিন্দু হয়। তাহলে ওর সাথে যদি চন্দ্রবিন্দু বসিয়ে দেন তাহলে কি হয়? ওম, এমন উচ্চারণ হয়, ওম। বলছে এই উচ্চারণ যদি কোনো শূদ্র করে বসে তাহলে তার চরম খুব ভয়ঙ্কর দশা করতে পারে। কেন? এদেশে ছিল যে প্রণবের উচ্চারণের অধিকার শূদ্রের ছিল না, ব্রাহ্মণের ছিল। ক্ষত্রিয় বৈশ্য পর্যন্ত উচ্চারণ করতে পারতেন, অর্থাৎ উচ্চ যে 3 বর্ণ, হায়ারার্কির প্রধান এবং উচ্চ যে 3 বর্ণ, এবং যারা দাস ছিল সেই সময় এই 3 বর্ণের সেবা করতেন যারা, তাদের কিন্তু এই ওর সাথে অনুস্বর বলছি, চন্দ্রবিন্দু যোগ করে, যে প্লুত স্বর নাকি আনুনাসিক স্বর ওং, আবার ওখানে চন্দ্রবিন্দু, এমনও উচ্চারণ আছে আপনারা দেখবেন। তা যদি শূদ্রের কণ্ঠ থেকে বেরোয় তাহলে তার জিভ কেটে ফেলতে হবে, এবং যদি কানের ভিতর ঢোকে তাহলে তার কর্ণকুহরে শীষে গলিয়ে ঢালার ব্যবস্থা। ভাবুন, যদি কেউ উচ্চারণ করে ফেলে তাহলে তার জিভ কেটে ফেলবে, এমন বিধান দিচ্ছেন ব্রাহ্মণেরা প্রাচীন ভারতে। এবং ধরুন কেউ উচ্চারণ করেনি, আপনারা কেউ উচ্চারণ করেছেন, আমি কোনো কারণে আমি শুনে ফেলেছি, তো শুনে ফেলেছি, এই অপরাধে আমার কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! বামনের সভ্য জনোচিত শাসন নীতির এমন বহুতর দৃষ্টান্ত মনুসংহিতার পাতায় পাতায়। আমার কাছে মনুসংহিতা আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দূরের এই বইটা, এটা মনুসংহিতা। বলছে এর পাতায় পাতায় এরকম নৃশংস অত্যাচারের কিন্তু বর্ণনা পাওয়া যায়। জলদস্যুর যেসব বংশধর আধুনিক কালে সভ্য হয়ে উঠেছে, জলদস্যু মানে বুঝতেই পারছেন ইউরোপ থেকে যারা এদেশে এসেছে, ইউরোপের যে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, পর্তুগিজ, স্প্যানিশ, যারা নেদারল্যান্ড থেকে যারা এসেছিলেন, ডাচ যারা, তো এরা আগে কি করতো, এখানে শিবরাম চক্রবর্তী বলছে এরা তো সমুদ্রে, ওই যে আপনারা দেখেছেন না পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সি, সমুদ্রের যারা দস্যু, লুটেরা, লুটপাট করে, তারা আধুনিক কালে যে একটু সভ্য হয়ে উঠেছে, জলদস্যুর যেসব বংশধর, মানে ওদের যে পিতৃপুরুষ, ওদের যে বাপ দাদা মানে ঠাকুরদা, এরা তো সব জলদস্যু, পাইরেট। বলছে শাসন নীতির দিক দিয়ে দেববংশ সম্ভূত পৌরাণিক ব্রাহ্মণের এখনো তারা লজ্জা দিতে পারেনি। অর্থাৎ তাদের যে অত্যাচার, সেই অত্যাচার ব্রাহ্মণের অত্যাচারকে লজ্জা দিতে পারেনি। অর্থাৎ ব্রাহ্মণের অত্যাচার এদেশে আরো ভয়ঙ্কর ছিল। শোষণ নীতির দিক দিয়েই পেরেছে কি? তারা তো অত্যাচারের দিক থেকে তো পারেনি, লজ্জা দিতে পারেনি। হ্যাঁ, সভ্য হয়ে উঠেছে, শাসন নীতি, তাদের তো শাসনের দিক থেকে পারেনি, শোষণের দিক থেকেও পেরেছে কি? এই যে ইংরেজরা বা ইউরোপীয়রা ভারতে এসে যে শোষণ করছে, তারা তো ব্রাহ্মণকে শোষণের দিক থেকেও পরাস্ত করতে পারেনি। পেরেছে কি? প্রশ্ন করছেন শিবরাম চক্রবর্তী। আমি বলি ইংরেজরা রাজনীতির সঙ্গে অর্থনীতিকে জড়ীভূত করবার চেষ্টা করেছে বটে, কিন্তু প্রায়ই তার জোড় ভাঙে। তখন দ্বিধাগ্রস্ত দুর্নীতির আপনির মধ্যে ঠোকাঠুকি লেগে যায়। তারা শাসনকে এবং অর্থনীতিকে একসঙ্গে চালাতে চেয়েছে, কিন্তু যখনই একসঙ্গে চালাতে চেয়েছে ইউরোপীয় শাসকরা, বিশেষ করে ইংরেজরা, শাসন নীতি এবং অর্থনীতিকে, তখন ওই অর্থনীতি এবং শাসন নীতির মধ্যেই ঠোকাঠুকি লেগে গেছে। কিন্তু ব্রাহ্মণের কি মহিমা, তার যে অত্যাচারের ফিরিস্তি, সেগুলো লিখছে। কিন্তু সেকালের ব্রাহ্মণ ধর্মনীতির সঙ্গে অর্থনীতির যে সমন্বয় সাধন করেছিলেন তা আজও অক্ষুণ্ণ রয়েছে।
তারা সেই প্রাচীন যুগে যে শোষণ যন্ত্রের স্থাপনা করেছিলেন তার যন্ত্রণাহীন চক্রতলে নিষ্পিষ্ট হতে আজও আপনা থেকেই লোক এগিয়ে আসে। তাদের অর্থনীতি তাহলে কি, কোন দিকটা বলছে? যেমন আমাদের শাসন করছে, শোষণ করছে অর্থনীতি দিয়ে, শাসন নীতি দিয়ে। ব্রাহ্মণও করেছিল, কিন্তু ব্রাহ্মণদেরটা এখনো পাকাপাকি ভাবে আছে, ভেঙে পড়েনি। কিন্তু ইংরেজদেরটা ভেঙে যায়, ঠোকাঠুকি লাগে, অসুবিধে হয়। কেন? কারণ ব্রাহ্মণরা এইভাবেই বলেছে যে ব্রাহ্মণরা এই কাজ করবে, ক্ষত্রিয়রা এই, বৈশ্যরা এই, শূদ্ররা এই করবে। তাহলে শূদ্র কেবল 3 উচ্চ বর্ণের সেবা করবে, তারা তো কিছু পাবে না। তার মানে তাদের যে অর্থনীতি সেটা স্ট্যাটিক, স্ট্যাগনেন্ট, স্থির। এই যে যেটা বলছে যন্ত্রণাহীন চক্রতলে নিষ্পিষ্ট হতে আজও আপনা থেকেই লোকে এগিয়ে আসে। কেন? ধর্মের নামে। ধর্ম যখন বলবেন তখন তখন ভালো লাগবে, সুখানুভূতি লাগবে। তাদের দূরদৃষ্টি ছিল, কেননা এই মানুষ পেশা কল চালিয়ে তাদের বংশধরেরা সেদিন পর্যন্ত নিজেদের দূরদৃষ্টিকে ঠেকিয়ে এসেছে। দূরদৃষ্টি ছিল, তাই তাদের গল্পটা অন্যরকম। প্রত্যক্ষ ও পরোক্ষ ট্যাক্স আদায়ের যে শিডিউল তারা সেকালে বেঁধে দিয়ে গেছেন, ব্রাহ্মণদের কথা বলছেন। একালে এমন কোনো অর্থনৈতিক মাথায় নেই যে তার সমকক্ষ একটা কিছু সৃষ্টি করতে পারে। তারা এমন অর্থনীতি, নিম্ন বর্ণের মানুষেরা, অস্পৃশ্যরা, শূদ্রেরা চিরজীবন তাদের সেবা করে যাবে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি করে যাবে, কোনো ট্যাফও করবে না, আপত্তিও জানাবে না, অপারগও হবে না। আধুনিক যুগের কোনো অর্থনৈতিক ব্যক্তিত্বের এমন মাথা বা মেধা নেই যে ওই রকম লেভেলের একটা অর্থনীতি এখন চালু করে। সেটা বলছেন শিবরাম চক্রবর্তী। 12 মাসে 13 পার্বণ, নিত্য নৈমিত্তিক দেবার্চনা, শান্তি সস্তায়ন, চন্দ্র সূর্য গ্রহণ, এসব তো বরাবর লেগেই রয়েছে। এসব উপলক্ষে পৌরোহিত্য করবে কে? বামুন। দান করব কাকে? বামুনকে। দানেরই বৈচিত্র্য কত রকম, সোনা রূপো, হাতি, ঘোড়া, গরু, ভেড়া, কাপড় চোপড়, বাসন কোসন থেকে আরম্ভ করে কাহন কাহন কড়ি পর্যন্ত যার যেমন সাধ ও সাধ্য, যার যেমন সাধ্য তারা ভূদেব ব্রাহ্মণকে দান করে যাবে। এটাই সিস্টেম, এটাই পরম্পরা, এটাই ধর্ম। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাহলে জীবনের যে চতুর্পুরুষার্থ, 4টি পুরুষার্থ, তার প্রধানই ধর্ম, এবং ধর্ম মানেই সেই ব্রাহ্মণ্য সিস্টেম, সেটাকেই পালন করে যেতে হবে। এটা বলছেন শিবরাম চক্রবর্তী। শুধুই কি দান, তার সঙ্গে গণ্ডে পিণ্ডে ভোজন, নিতান্ত কমপক্ষে অন্তত 10টিকেও খাওয়াতে হবে। যদি আপনি ব্রাহ্মণ ভোজন দেখে, কমপক্ষে আপনাকে অন্তত 10 জন ব্রাহ্মণকে খাওয়াতে হবে। এবং ভোজনের সঙ্গে দক্ষিণাটাও নগদ। শুধু ব্রাহ্মণ ভোজন করালে হবে না, তার সঙ্গে নগদ দক্ষিণাও দরকার। অথচ দাতার আনন্দ ধরে না, অথচ যে দান সে ফতুর হচ্ছে, কিন্তু তার আনন্দ ধরে না, সে পরম আনন্দে আছে। এই যুক্তিহীন নির্বিচার দানের ফলে তার অক্ষয় স্বর্গবাস কায়েম হচ্ছে। এই যে দান করছেন ব্রাহ্মণকে, তার অক্ষয় স্বর্গবাস হচ্ছে, স্বর্গে গিয়ে চিরস্থায়ী একটা বন্দোবস্ত হচ্ছে দাতার। শোষণের ফলে তোষণের সৃষ্টি করার এই যে প্রতিভা, আমি শুধু ভাবি সে যুগে সম্ভব হলো কি করে? সেই যুগে কি করে এই যে শোষণের যে একটা পাকাপাকি বন্দোবস্ত কি করে সম্ভব হলো? এ যুগের ট্যাক্স আদায়ের 100 রকম কায়দার সঙ্গে মিলিয়ে দেখলে অবাক হয়ে যেতে হয়। কানুনের হেরফের থাকলেও আসলে এরা এতই অনুরূপ যে মৌলিকতার দিক দিয়ে এদের রূপের মিল অনুমাত্র হলেও কৌলিকতায় এরা সমগোত্র। মৌলিকতা মানে স্বতন্ত্র, মানে আলাদা আলাদা হলেও কৌলিকতা মানে শ্রেষ্ঠত্বে, কিন্তু এরা সমগোত্রীয়। এবার যেটা বললেন, কৌলিকতায় এরা সমগোত্রীয়। ইতিহাসের মতো সভ্যতাও কি খোল নলচে বদলে বদলে আসে নাকি? বলছে
ইতিহাসের মতো সভ্যতা, মানে আগে যা ছিল বলে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো এটা যে হচ্ছে, তো সেটাই কি আবার খোল নলছে, চেঞ্জ করে কি আবার আসে কিনা জিজ্ঞেস করছে। এবং আরো বিষয় এই যে আওরঙ্গজেবের বহু পূর্বে জন্মগ্রহণ করেও মানুষের উপর ট্যাক্স আদায়ের যে বিধিনিষেধ তারা বের করেছিলেন তা যেমন বিচিত্র তেমনি অপূর্ব। আওরঙ্গজেবের কেন উল্লেখ করলেন? ঔরঙ্গজেবকে ওটা খোঁচা দিলেন যে ঔরঙ্গজেব জিজিয়া কর আবার চালু করলো, অর্থাৎ ভারতে যারা অমুসলিম তারা জিজিয়া কর দেবে, মুসলমানরা যেমন জাকাত দেবে তেমনি অমুসলিমরা জিজিয়া দেবে। এবার ভারতে এতদিন যে জিজিয়া পদ্ধতি ছিল সেই পদ্ধতির ব্রাহ্মণদের দিতে হতো না, ব্রাহ্মণ বাদে অব্রাহ্মণ যে সমস্ত অমুসলিম জনগোষ্ঠী, অব্রাহ্মণ এবং অমুসলিম জনগোষ্ঠী ভারতে আছে তাদের জিজিয়া দিতে হতো মুসলিম শাসনের পর থেকে। সেই মোহাম্মদ ঘুরির আক্রমণের পর যে দাস বংশ এলো দ্বাদশ শতকে, তখন থেকে দ্বাদশ শতকের একেবারে শেষে ত্রয়োদশ শতকের গোড়াটা আমরা বললে হতে পারে। তাহলে অব্রাহ্মণ এবং অমুসলিম ব্যক্তি জিজিয়া দেবে। জিজিয়াটা কি? জিজিয়া যে শুধু ট্যাক্স তা না, এটা মানে অধীনতামূলক এবং অসম্মানজনক একটা ট্যাক্স। ইসলামের দৃষ্টিতে যারা কাফের, যারা ইসলাম মানে না, তাদেরকে যদি কোনো ইসলামিক রাষ্ট্রে থাকতে হয়, দারুল ইসলামে থাকতে হয়, তাহলে তাকে জিজিয়া কর দিয়ে মাথা নিচু করে অধস্তন হয়ে থাকতে হবে, সেকেন্ড ক্লাসের নাগরিক। জাকাত জিজিয়া এক নয়, কিন্তু দিতে হবে। মুসলিমকে দিতে হবে জাকাত এবং অমুসলিমকে দিতে হবে জিজিয়া। এবং জিজিয়াটা কি আমি বললাম, আরো প্রশ্ন করে আরো ডিটেলসে আমরা কথা বলতে পারবো, অসুবিধা নেই। একটু ইঙ্গিত রেখে গেলাম, পরে আমরা আরো ডিটেলস আলোচনা করতে পারবো। জয় হরি বল। তাহলে ব্রাহ্মণ এবং মুসলমানদের কিন্তু জিজিয়া দিতে হচ্ছে না, জিজিয়া দিচ্ছে অমুসলিম এবং অব্রাহ্মণ যত ভারতীয়। আকবর এসে সেটা আবার বন্ধ করলেন 1580 দশকে। ব্রাহ্মণের যে অত্যাচার, সেই অত্যাচার একটা ফিরিস্তি তিনি লিখেছেন। এবং এদেশে যখন মার্ক্সবাদ আসছে, তার যে একটা নতুন ফর্ম, তার একটা প্রতিক্রিয়া যে সৃষ্টি হচ্ছে আমাদের সমাজে, তার বিভিন্ন দৃষ্টি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। তো সেইখানে ইংরেজের যে অত্যাচার এবং প্রাচীনকালে যে ব্রাহ্মণ ধর্মের অত্যাচার, সেই অত্যাচারের একটা ঔরঙ্গজেবের তুলনা দিয়েছে। কেন, ঔরঙ্গজেবও খুব যে সুশাসক ছিলেন তা নয়, বরঞ্চ পরবর্তীকালে তার শাসনে কিন্তু মুঘল শাসনের যে একটা টোন টেম্পারেচার ছিল, সেটা ঔরঙ্গজেবের সময় এসে অন্য ছন্দে বাঁচতে শুরু করলো, পূর্বের ছন্দ পতন হলো। এবং এবং তারপর থেকে ডিক্লাইনও শুরু হলো, মুঘল সাম্রাজ্য ভেঙে পড়তে লাগলো। কেন, ঔরঙ্গজেবের পরে আর কোনো বড় সম্রাট, মহান সম্রাট যদি বলেন গ্রেট মুঘল, সেটা আর কাউকে বলা যাবে না। মানে গ্রেট অর্থে এরকম নয় যে খুব উদার, খুব ভালো মানুষ, এই অর্থে না। গ্রেট মানে যে অনেক সাম্রাজ্য বিস্তার করে, অনেক রাজ্য দখল করে, এই অর্থে গ্রেট। মানে কি বলবো, যে পরাক্রমশালী, এই অর্থে। এইবার যেটা বলছে, যার যেমন সাধ্য ইত্যাদি হলো, দক্ষিণাটাও নজক নিতান্ত কমপক্ষে 10টি হয়ে গেল, খোলনলচে হয়ে গেল, আওরঙ্গজেব টেক্কা দিয়ে গেছেন। মনে করুন কোন ভাগ্যবান ভারত ভূমিতে জন্মালেন, মনে করুন কোন ভাগ্যবান ভারত ভূমিতে জন্মালেন। 6 দিনের দিন তার শেঠেরা পূজা, 6 মাসে অন্নপ্রাশন, 6 বছরে উপনয়ন, তারপর বিয়ে, তারপরে তার বংশবৃদ্ধি এবং সবশেষে তার শ্রাদ্ধ। 6 দিনের দিন তারা যে করলো, এসব উপলক্ষেই বামুনদের ট্যাক্সও দিতে হবে। এই যে যত শ্রাদ্ধ, যত বিবাহ, হ্যাঁ, যা কিছু, ওই যে বলছে একদম গর্ভাধান থেকে শুরু করে, আমি মাতৃগর্ভে আসছি, এখান থেকে শুরু করে আমার শ্রাদ্ধের পরেও 18 রকমের শ্রাদ্ধের ব্যবস্থা আছে শাস্ত্রে। পর্ব শ্রাদ্ধ, মাসিক শ্রাদ্ধ, পাক্ষিক শ্রাদ্ধ থেকে শুরু করে, আপনারা যদি ভবিষ্যৎ পুরাণ দেখেন সেখানেও আছে। এবার বলছে সবশেষে তার শ্রাদ্ধ, এর উপলক্ষই বামুনদের ট্যাক্সও দিতে হবে। এমনকি মরেও খাজনা এড়িয়ে ফাঁকি দেবার জো নেই, ট্যাক্স এড়িয়ে ফাঁকি দেবার জো নেই। অতিবৃদ্ধ প্রপিতামহ একদা যে জন্মেছিলেন, তার জন্য অতি আধুনিক প্রপুত্রকে প্রতি বছরে ট্যাক্সও দিতে হয়। শ্রাদ্ধ গড়ায় অনেক দূর, অর্থাৎ শ্রাদ্ধ একবারে হয়েই শেষ হয়ে যাবে না, যে একবার হলো আর শেষ হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। বছরের পর বছর কিন্তু এটা দিতেই হবে। এটা হচ্ছে বাস্তবতা। কোথায় কি লেখা আছে সেটা আলাদা, সেটা আমরা যাবো যে কোথায় কি লেখা আছে কিনা, কিন্তু বাস্তবতা এইখানে এসে দাঁড়াচ্ছে ভারতে। শ্রাদ্ধ গড়ায় অনেক দূর। বণিক বৃত্তি বা ব্যবসা বুদ্ধিতেও কি তারা কম ছিলেন? এ তো গেল শাসন এবং শোষণ।
বুদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের বুদ্ধিতে কি তারা কম ছিলেন? এমন অপবাদ তাদের কোনো শত্রু, এমনকি আমিও দিতে পারবো না, কোনো শত্রুও দেবেন না ব্রাহ্মণদের বিরুদ্ধে, এবং আমি মানে শিবরাম চক্রবর্তী আমিও দেব না। বিনা পুঁজিতে লিমিটেড বা আনলিমিটেড কোম্পানি গঠন করে যেসব কারবার অতি পুরাকালে তারা ফেদে গেছেন, আজ পর্যন্ত তার একটাও দেউলে হয়নি, বরং লভ্যাংশ ফলাও। তারা যে সমস্ত প্রাইভেট লিমিটেড তৈরি করেছে অর্থাৎ ধর্মের নামে, সংস্কারের নামে, সেগুলো আজও একটাও ভেঙে যায়নি, একটাও নষ্ট হয়নি, বরঞ্চ লভ্যাংশ বেড়ে গেছে, তাদের লাভ অনেকাংশে বেড়ে গেছে। কিঞ্চিত শব্দ ব্রহ্মের বিনিময়ে বংশানুক্রম কান মোলে কাঞ্চন মূল্য আদায়। শব্দ ব্রহ্ম মানে কিছু, তারা তো শব্দ দ্বারাই সেবা করছেন, সার্ভিসটা তারা কিসে দিচ্ছেন? হাতে কলমে কোনো তো সার্ভিস না, হাতে কলমে কোনো সার্ভিস না, তারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে শব্দ ব্রহ্ম। কোন একটা মন্ত্র তারা বললেন এবং তার বদলে কিন্তু তারা ট্যাক্স আদায় করছেন, ভূদেবতা। এইবার যেটা বলছে, খুব সুন্দর একটা এখানে কথা বলছেন যে কাঞ্চন মূল্য আদায়, মানে তারা কান মোলে, কান মোলে মানে যে কানে, তো কানকে মন্থন করছে, তাদের যে সেবা কাঞ্চন মূল্য আদায় করছে। কাঞ্চন মূল্য মানে সোনা বা অর্থ, সেই অর্থে করে নিচ্ছেন। আজও নেয়, এটা বলছেন ভারতে যে সেই সময়কার যে ভয়াবহতার কথা, আজও নেই তা না, আজকে অন্য রূপে আছে, অন্য ক্ষেত্রে আছে। এবার যেটা হচ্ছে, বেড়েই চলেছে লভ্যাংশ, দিন দিন বেড়েই চলেছে। গুরুগিরির ব্যবসাটাই কি কম ফলাও? এবার শুধু ব্রাহ্মণ্যতন্ত্র না, এবার বলছে গুরুগিরি। গুরুগিরি যে শুধু ব্রাহ্মণ্যতন্ত্রের মধ্যে না, ব্রাহ্মণ বিরোধী যে সমস্ত ধর্মমত গুলো গড়ে উঠেছে তার মধ্যেও এটা আছে। বৌদ্ধিকদের মধ্যে, জৈনদের মধ্যে, পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের মধ্যে, মতুয়া ধর্মের মধ্যে, অন্যান্য যে সমস্ত ধর্ম, ইসলামের মধ্যে সুফিজম আছে, অন্যান্য সেক্টর আছে, সেখানেও কিন্তু যে গুরুদেরকে এক ধরনের শোষণ মানে তারা শোষণ করেন, পাবলিককে শোষণ করেন, সেইটা বলছে যে গুরুগিরির ব্যবসাটাই কি কম ফলাও? কিঞ্চিত শব্দ ব্রহ্মের বিনিময়ে বংশানুক্রম কান মূলে কাঞ্চন মূল্য আদায়। বিনা ট্রেডমার্কে এই ব্রহ্মের ব্যবসা চলে, কোনো ট্রেডমার্ক লাগে না, তাদের রিনিউ করাতে হয় না তাদের সার্টিফিকেট যেগুলো আছে। হ্যাঁ, বলছে এইটা কিন্তু চিরদিন চলতেই থাকে। বিনা ট্রেডমার্কে এই ব্রহ্মের ব্যবসা চলে। ব্রহ্মের ব্যবসা মানে ব্রহ্ম বলে এমন একটা কনসেপ্টের কথা বলবে যা সাধারণ লোক বুঝলো কি বুঝলো না সেটা ব্যাপার না। দিনের শেষে তারা বলেন কিন্তু অ্যাবস্ট্রাক্ট কোনো ধারণার কথা, সেটা হয়তো কোনো উচ্চ ধারণা, তাতে অসুবিধা নেই, কিন্তু তারা নিয়ে যায় কি চালটা, মূলোটা, ডালটা। আপনাকে বললো জগৎ মিথ্যা ইত্যাদি মিথ্যা, অনেক বড় বড় কথা বললো, সেই অমুক যুদ্ধ তমুক যুদ্ধ, এ কাহিনী সে কাহিনী বলার পর তারা যেটা নিয়ে যাবে সেটা কিন্তু নগদ, আপনাকে যেটা দিয়ে যাবে সেটা আনুমানিক, এবং সেটা কিন্তু বাকি, এখন না, কখনো পাওয়া যাবে। বিনা ট্রেডমার্কে এই ব্রহ্মের ব্যবসা চলে। তীর্থ, মঠ, গুরু, মহান্ত এদের আয়ের কাছে ফোর্ড রকফেলার সাহেবের আয়ও কিছু না। ফোর্ড রকফেলার মানে বুঝতেই পারছেন, এবং বৃহত্তর মানে পুঁজি কারবার, পুঁজির আতুর ঘর। ফোর্ড রকফেলার বলছে তার আয়ও এই তুলনায় কিছুই নয়, এদের আয়ের তুলনায় কিছুই নয়। সভ্যতার দুটো দিক, একদিকে তার হীনবৃত্তি আর একদিকে তার উদ্বৃত্তি, মানে একদিকে বৃদ্ধি পায় আর একদিকে হীনবৃত্তি। অকিঞ্চন ধর্ম। ট্রেডমার্ক পইতে নয় কি? হ্যাঁ, ট্রেডমার্ক পইতে মানে ওটা তো পরম্পরা। ট্রেডমার্কে আদায় করতে যে আপনাকে কঠিন পদ্ধতি, যে নিয়ম, রুলস রেগুলেশনস এর মধ্যে দিয়ে যেতে হয়, মানে পইতের ক্ষেত্রে সেটা তো যেতে হয় না, অনেক সহজ। ট্রেডমার্ক শুধু পইতে না, সৌরভ বাবু, এটা তো গেল ব্রাহ্মণ্য পইতে, এছাড়াও বিভিন্ন রকম গুরু পরম্পরা, এটা সেটা কত আছে, মানে শুধু ব্রাহ্মণদের মধ্যে এটা তো লিমিটেড ছিল না, বা পরবর্তীকালে নেই। বিভিন্ন যেখানে ধর্মগোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠী যেখানে গড়ে উঠেছে সেখানেও তো করেছে। সবাই তো আর পইতেও পারেন না, ধরুন সুফি সাধক যারা, তারা পইতে পড়ছেন না, কিন্তু তারাও তো শাসন বিভিন্ন রকম করছেন, বা অন্যরাও করছেন। কোথাও টিকি, কোথাও তিলক, কোথাও কোনো মালা, কোথাও কোনো বিশেষ পোশাক, অন্যান্য কিছু, শুধু পইতে না। ইনি বলছেন কেন ব্রাহ্মণ্যতন্ত্রকে বলছেন, তাই ইনি ওনার মতো বলছেন, কিন্তু আমরা কিন্তু জানি যে পইতে এই সমস্যাটা তা নয়। সমস্যাটা সনাতন, বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে আছে, আমরা সে আলোচনা পরে করব। যেহেতু উনি এই কথাটা বলছেন ব্রাহ্মণ্য তন্ত্রের বিরুদ্ধে এবং ন্যায্য কথাই বলছেন, তো সেইটা আগে বলেননি। দাদা জয় শ্রীরাম, জয় শ্রীরাম আপনাকে। বিল গেটস বাবু সঙ্গে থাকুন, যুক্ত হয়ে কিছু বলতেও পারেন, অসুবিধে নেই। আপনাকে অনেক অভিনন্দন।
সভ্যতার দুটো দিক, একদিকে তার হীনবৃত্তি আর একদিকে তার উদ্বৃত্তি। একদিকে সে বর্বর, নিজে বাঁচবার জন্য অপরকে মারতে সে প্রস্তুত। বিধাতার দেওয়া দুটো হাত আলিঙ্গন করার পক্ষেই যথেষ্ট, অপরকে শাসন ও শোষণ করার জন্য। তাই সে এখানে আরো 6টা হাত সৃষ্টি করে সেজেছে অক্টোপাস। যে আমাদের কাজকর্ম করে থাকার জন্য পরমেশ্বর যে 2 হাত দিয়েছেন, কিন্তু আমরা তো শুধুমাত্র করে কমে খেয়ে সন্তুষ্ট নই, আমরা অন্যকে শোষণ করে খেতে চাই। অন্যকে যত আমরা শোষণ করব, যত আমরা শাসন করব, যত পদদলিত করব, যত বঞ্চিত করব, ততই আমার লাভের পরিমাণ বাড়বে। তাই আমরা আমাদের আরো 6টা হাত নির্মাণ করি, বিভিন্ন শক্তি প্রয়োগ করে, বিভিন্ন জ্ঞানের দ্বারা, বিভিন্ন বুদ্ধির দ্বারা, বিভিন্ন প্রযুক্তির দ্বারা, বিভিন্ন দর্শনের দ্বারা আমরা আরো নিজেদের হাত বানাই এবং হাত দিনের শেষে দুর্বলকে শোষণ করি। এটা বলছেন। এইবার যেটা হলো, এখানে অক্টোপাসের কথা কেন বলেছে জানেন? যে 8টায় যখন সুরের মতো আছে তাই অক্টোপাস বলা হয়। এখানে তার কূটচাল ও নখদন্ত চালনা কখনো প্রকাশ্য, কখনো প্রচ্ছন্ন। এইখানে সেই নানা কূটনীতি ব্যবহার করে, বিভিন্ন সুপ্ত পদ্ধতি ব্যবহার করে, আর তার নখদন্ত চালনা করে। নখদন্ত মানে নাক, নখ মানে নখ এবং দন্ত মানে দাঁত। যেমন জীবজন্তু তার নখের দ্বারায় আর দাঁতের দ্বারায় শিকার ধরে এবং ছিঁড়ে খায়, তেমনি ব্রাহ্মণ্যতন্ত্র কি করে? তাদের বিভিন্ন কূটচাল এবং কূটনীতির মাধ্যমে তারা কি করে? তারা এই শোষণ শাসনটা চালায়, কখনো প্রকাশ্যে, কোনোটা দেখা যায়, কোনোটা প্রচ্ছন্ন। এখানে যেসব বলা হবে সেগুলো হচ্ছে প্রকাশ্য, এখন যেগুলো হয় সেগুলো প্রচ্ছন্ন। এখন তারা বড় বড় জায়গায় পদে পদে বসে আছেন, হয়তো বড় সভ্য জায়গায় কোনো নেতা হয়ে, কোনো অফিসার হয়ে বা অন্য জায়গায় হয়ে তারা কিন্তু শোষণটাকে অন্যভাবে চালাতে চাচ্ছে, আধুনিকায়ন করতে চাচ্ছে, মডার্ন পদ্ধতিতে তারা করছেন। ইউরোপীয় সভ্যতার এই দিকে আছে বার্কেনহেড ডায়ার এদের মতো লোকেরা। বার্কেনহেড ডায়ার মানে, ডায়ারের নাম আপনারা জানেন, বার্কেনহেড মানে বিভিন্ন সেনাপতি, বিভিন্ন সামরিক বিভাগের কর্তা ব্যক্তিরা। তারা কি করে? জোর প্রয়োগ করে। তা সবসময় গায়ের জোর লাগে না, হেজিমনি বা অন্যান্য তত্ত্ব আছে। আমরা গ্রামসির কথা বলবো, আমরা আলথুসারের কথা বলবো, আমরা কাল প্রপারের কথা বলবো। এটা পাঠ করার পর তাহলে বোঝা যাবে যে সারা দেশে কিভাবে শাসন শোষণ চলে। শুধু তো ভারতে না, ভারতে ব্রাহ্মণ্যতন্ত্র আছে, চায়নায় তো নেই, তার সেখানে কি শোষণ চলবে না? মায়ানমারে তো এত ব্রাহ্মণ্য প্রভাব নেই, সেখানে কি শোষণ চলবে না? সেখানে অন্য পদ্ধতিতে, অন্য নামে, অন্যভাবে চলবে। এদের মতো লোকেরা কিন্তু সভ্যতার আরেকটা দিক আছে, যেখানে তার উদ্বৃত্তি, যেখানে তার ঐশ্বর্য, যেখানে সে অপরকে দিতে উন্মুখ, যেখানে সে অপরকে বাঁচালে ভাবে আমি বাঁচলুম, যেখানে সে অসম্পূর্ণ থাকলে তার নিজের পূর্ণতা নিরর্থক মনে হয়, যেখানে সে বলে ইয়ে নাহং নাম রিতা শ্যাম কিমহং তেন কুরিয়াম। এইটা সংস্কৃত একটা শ্লোক ব্যবহার করেছেন, মানে অমৃতের ভাগ যদি না দেওয়া গেল, এর যদি মোটা মোটা অর্থ করা হলো, তাহলে আমি আর কি করলাম? কিমহং তেন কুরিয়াম। ইউরোপীয় সভ্যতার এদিকে আছে ইউরোপের দার্শনিক, বৈজ্ঞানিক, শিল্পী, কবি, মনীষীরা। মানে ইউরোপের যে শাসন শোষণ, কিন্তু শুধুমাত্র শক্তি আছে তা নয়, তার পেছনে দার্শনিক চিন্তা, অনেক আইডিয়া আছে। কি কি আছে? দার্শনিক আছেন, বৈজ্ঞানিক আছেন, শিল্পীরা আছেন, কবিরা আছেন, মনীষীরা আছেন। মনীষী মানে বুদ্ধিজীবী, যার বুদ্ধি আছে, জ্ঞান চর্চা করেন যিনি, জ্ঞানী। মনীষা মানে বুদ্ধি, মনীষী মানে বুদ্ধিমান। ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমান। আকল মানে বুদ্ধি, আকলমান ফার্সিতে বলে বুদ্ধিমান, বা উকিল মানে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী। উকিলটা আকাল শব্দ থেকে এসেছে, আকল মানে বুদ্ধি, তাকে বলা হয় উকিল, ওকালতি করে। সভ্যতার এই অংশটাই অপরাংশকে অসম্পূর্ণতা, লজ্জা ও অগৌরব মোচন করে। তার ভারকান্ত স্ত্রীটাকে সভ্যতা, যাতে সভ্যতা বলেই সন্দেহ হয় এমন বিভ্রম রচনার চেষ্টা করে। এবার তাহলে কি হচ্ছে? এক তো শোষণ শাসন করে, তার মানে কি শাসক এরকম না? এর মধ্যে বিভিন্ন কবি আছেন, বৈজ্ঞানিক আছেন, সাহিত্যিক আছেন, দার্শনিক আছেন। তারা কিন্তু এই অন্যকে দেওয়ার চেষ্টা করে, অন্যকে কাছে টেনার চেষ্টা করে, অন্যকে ভালোবাসার গান গায়। আর এই যে সভ্যতার যে ঢং দেখানো হয়, এর মধ্যে যে কোথায় ফাঁক আছে, কোথায় ফাঁকি আছে, সেইটা তারা তুলে ধরেন। শুধু জয় জয়কার দেন না। ভক্ত যারা, যে যে অংশের ভক্ত, তারা কেবল জয়ধ্বনি দেয় ভগবানের, আল্লাহ, খোদা, মোহাম্মদ, যিশু, রামের, কৃষ্ণের, হরির, গৌরাঙ্গের।
বা মার্কসের বা হেগেলের বা লেনিনের, যাই হোক, কেবল ধ্বনি দিয়ে দেয়। এই ধ্বনি দিলে তার গোষ্ঠী বৃদ্ধি হয় এবং তাদের শোষণের সুবিধা হয়। শোষণ শুধু একটা গোষ্ঠী করে, অন্যরা করে না তা নয়। এবার যেটা হচ্ছে, কিন্তু সভ্যতার আরেকটা দিক আছে যার উদ্বৃত্তি, ওটা বলেছি, এমন বিভ্রম চেষ্টা করে। কিন্তু ব্রাহ্মণের প্রাচীন সভ্যতায় আমরা কেবল প্রথমাংশের পরিচয় পাই। উনি বলছেন যে শোষণের দিকটাই আমরা দেখেছি ব্রাহ্মণের প্রাচীন সভ্যতায়, যেখানে সে আত্মপ্রসাদের জন্য দুহাত বাড়িয়ে কেবলই নিয়েছে, কিন্তু আত্মপ্রসারের জন্য যেখানে দুহাত দিতে হয় সভ্যতার, সেই ক্ষেত্রে ব্রাহ্মণের দেখি অতি কদাচ। বলছে কিন্তু এরা নেয়ার বেলায় কেবল হাত প্রসারিত করেছে, দেওয়ার বেলায় খুবই কম, কদাচ, সেলডম, কখনো কখনো, রেয়ার কেস। এরা দেয়নি তা না, দিয়েছে, কিন্তু যে পরিমাণ নিয়েছে, শাসন শোষণ করেছে, সে তুলনায় দেয়ার পরিমাণ খুবই কম, কদাচ, মানে কখনো কখনো। একেবারেই যে দেখিনি তা নয়, কেননা বাবুনদের মধ্যেও কখনো কখনো মানুষ জন্মানো সম্ভব। কত বড় কথা, যে শুধু নিয়েছে দেয়নি কিছু না তা নয়, এটা মানা যায় না। কেন, বামনদের মধ্যেও কখনো কখনো মানুষ জন্মেছে, তার মানে বেশিরভাগ সময় জন্মায়নি, বেশিরভাগ সময় শাসক শোষক জন্মেছে, কিন্তু কখনো কখনো মানুষও জন্মেছে। এই জন্য ব্রাহ্মণ সভ্যতার একদিকে যেমন মনু, পরাশর, পরশুরাম, শঙ্করাচার্য প্রভৃতিকে দেখতে পাই, তার মানে বোঝা যাচ্ছে যে এরা কিন্তু শাসক এবং শোষকদের দিকে দেখাতে চাইছেন। হ্যাঁ, যেমন ব্রাহ্মণ সভ্যতার একদিকে যেমন মনু, পরাশর, পরশুরাম, শঙ্করাচার্য প্রভৃতিকে দেখতে পাই, প্রমুখ হবে ভালো হতো, ব্যক্তির ক্ষেত্রে প্রমুখ শব্দ ঠিক হয়। যারা দুর্দণ্ড প্রতাপে দহন করেছে, ধুয়ে নিয়েছে, শাসন করেছে, নির্বিচারে হত্যা করেছে ও চক্রান্ত করেছে, তেমনি অপরদিকে বাল্মীকি, বেদব্যাসের মতো অপরাজেয় স্রষ্টার সন্ধান পাইনি। অর্থাৎ বেদব্যাস, বাল্মীকি, এদের যে মনীষা, এদের যে রচনা, তার কিন্তু প্রশংসা করছেন শিবরাম চক্রবর্তী, যে এদের মধ্যে কিন্তু মনীষা দেখা দিয়ে সভ্যতাকে কিছু দিয়েছে, আর ওদের দিকে শাসন শোষণ করতে এমন বলতে যায়। পরবর্তীকালে আমরা নিজেরা ব্যাখ্যা করব যে কতটা ঠিক না ভুল না, আমরা কিভাবে এগুলোকে দেখবো আমাদের সময়, কেন আজ থেকে প্রায় 100 বছর আগের রচনা এগুলো, আমরা তারপরে 100 বছর পেরিয়ে এসেছি। তাহলে আমরা আমাদের মতো তো ইতিহাসকে ইন্টারপ্রিটেশন করব, তাই না? ইতিহাস হচ্ছে সেইটুকু অতীতে ঘটে যাওয়া ঘটনার সেইটুকুই ইতিহাস যেটা আমরা বর্তমানে প্রয়োজনীয় মনে করি, স্মরণযোগ্য মনে করি। এই জন্য সভ্যতার একাংশে বামনের একচ্ছত্র, সেখানে তারা যা রেকর্ড রেখে গেছে, এই অবধি বহু বহু সভ্য জাতি প্রাণপণ চেষ্টা করেও সেই রেকর্ডের কাছাকাছি এগোতে পারেনি। এখানে কিন্তু ব্যাজুস্তুতি করছেন, মানে এখানে সভ্য বলতে অসভ্য বর্বরদেরই বোঝাচ্ছেন। ব্রাহ্মণ পরশুরামের সঙ্গে ম্লেচ্ছ ডায়ারের কোনো তুলনাই চলে না। ডায়ার ম্লেচ্ছ, ম্লেচ্ছ অর্থাৎ বিদেশি, এবং যে ব্রাহ্মণ সিস্টেম যারা মানে না তারাই তো জমন এবং ম্লেচ্ছ, নিয়ম কানুন মানে না, তাদের সদাচার যারা না মানে। বলছে পরশুরামের সঙ্গে জেনারেল ডায়ারের তুলনা চলে না। 1919 সালের 13 এপ্রিল আমাদের জালিয়ানওয়ালাবাগে ঘটেছিলেন যে জেনারেল ডায়ার, আপনারা ইতিহাস জানেন। তো সেইখানের যে হত্যাকাণ্ড, তার সঙ্গে পরশুরামের তুলনা চলে না। কেন? হত্যা নৈপুণ্যে পরশুরামের কোড়ে আঙুলের যোগ্যতাও ডায়ারের নেই। অর্থাৎ যে হত্যা করার ব্যাপারে পরশুরামের কোড়ে আঙ্গুল, অর্থাৎ গোটা পরশুরামের একটা কনিষ্ঠ আঙ্গুলের যোগ্যতাও জেনারেল ও ডায়ারের নেই। এত নৃশংস, এত হত্যাপটু, হত্যা যজ্ঞে দক্ষ ব্যক্তি ডায়ার নন পরশুরামের মতো। কেন? 21 বার নিষ্ক্ষত্রিয় করেছে পুরাণে, তাই লেখা আছে। এগুলো ইতিহাস ভাববেন না, পৌরাণিক চরিত্রকে এগুলো ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, তুলনা দেওয়া হচ্ছে। তারপরে আমরা দেখবো উনি কি বলতে চাচ্ছেন। ব্রাহ্মণ সভ্যতাই যদি ভারতীয় সভ্যতার শেষ কথা হতো, তাহলে তেমন দুর্দিন পৃথিবীর আর কিছু ছিল না। যদি ব্রাহ্মণ সভ্যতাই ভারতের শেষ সভ্যতা হয়, শেষ কথা হয়, এটাই চূড়ান্ত, এটাই সর্বোচ্চ, তাহলে পৃথিবীর এর চেয়ে দুর্দিন আর কিছু নেই আর কি। ব্রাহ্মণ প্রাধান্য এড়িয়ে উঠতে না পারলেও তার সভ্যতাকে পেরিয়ে যা উঠেছিল তাই হচ্ছে হিন্দু সভ্যতা। এই সভ্যতারই দিক ব্যাপ্ত কিরণের মধ্যে ব্রাহ্মণের কলঙ্ক অনেকটা শোভার মতোই দেখাচ্ছে। তাহলে হিন্দু সভ্যতা বলতে তিনি যা বলছেন শিবরাম চক্রবর্তী, সেটা ব্রাহ্মণ্য সভ্যতা নয়, বরঞ্চ ব্রাহ্মণ্য সভ্যতা বাদ দিয়ে প্যান ইন্ডিয়ায়, এই বৃহত্তর ইন্ডিয়ায় যে একটা ব্যাপক সভ্যতা গড়ে উঠেছিল, সেটাকে তিনি হিন্দু সভ্যতা বলছেন। ব্রাহ্মণ্য সভ্যতা হিন্দু সভ্যতার একটা কলঙ্ক, এইটা বলছেন।
তবে সেটা এত মহান ছিল এই গোটা হিন্দু সভ্যতা, যেটা এই ব্রাহ্মণদের কলঙ্ক শোভার মতো দেখাচ্ছে। এটা বলতে চাচ্ছেন শিবরাম চক্রবর্তী। এবার যেটা বলছে যে হিন্দু সভ্যতা, এই সভ্যতারই দিক ব্যাপ্ত কিরণের মধ্যে ব্রাহ্মণের কলঙ্ক অনেকটা শোভার মতোই দেখাচ্ছে। এই সভ্যতা হচ্ছে ব্রাহ্মণেতর জাতির সৃষ্টি। ভারতের যে মহান সভ্যতা সেটা ব্রাহ্মণেতর, অর্থাৎ ব্রাহ্মণের যুক্ত ইতর। ইতর এদের শব্দ আর কি, যে ব্রাহ্মণ নয় সে ইতর। ইতর মানে মানে যেটাকে বলে ইনফেরিয়র, সুপিরিয়র, যারা কৃষ্টি কালচার যুক্ত প্রধান, তাদের উল্টোটাই হচ্ছে ইতর। এই সভ্যতা হচ্ছে ব্রাহ্মণেতর জাতের ব্রাহ্মণেতর জাতের সৃষ্টি। ব্রাহ্মণ সভ্যতার দুটি মাত্র পুঁজি, মনুসংহিতা ও পরশুরামের পরশু। মনুসংহিতা হচ্ছে নিয়ম কানুন ধর্ম, আর পরশুরামের পরশু হচ্ছে হত্যা, জিঘাংসা। তাহলে আমরা বুঝতে পারছি এক হচ্ছে মনুর মনুসংহিতা, আর এক হচ্ছে আমাদের পরশুরামের পরশু। পরশু মানে আপনারা জানেন কুরুল এক্স, তো সেটা বলছে পেনাল কোড আর রেগুলেশন হচ্ছে লাঠি। বলছে পরশুরামের ওইটা যদি কুঠার হয়, কুরুল হয়, তাহলে ভারতে যে পেনাল কোড বানিয়েছে ব্রিটিশ, এই যে রাষ্ট্রদ্রোহ মামলা, অমুক মামলা, তমুক মামলা, খালি শাসন শোষণের নামে আইন দিয়েছে। এটা বলতে চাচ্ছে পরশুরাম, নামে আইন, কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে শাসন করা, শোষণ করা। তো পরশুরামেরটা যদি কুঠার হয়, তাহলে এই যে ইন্ডিয়ান পেনাল কোড যেটা বানানো হয়েছে সেটা একদম লাঠি। আপনারা জানেন যে পরশুরামের জেনারেল ডায়ারকে বলা হয়েছে যে পরশুরামের তিনি কোড়ে আঙুলেরও যোগ্য নন, সেইভাবে দেখানো হয়েছে। এইবার যেটা বলছে ব্রাহ্মণ, এইবার যেটা আমি এটা লাইন একটু হারিয়ে গেছে, আমি একটু খুঁজে নিই, একটু ক্ষমা চাইছি। হ্যাঁ, কিন্তু হিন্দু সভ্যতার মধ্যেই আমরা পাই ভারতের দর্শন, কাব্য, শিল্প, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, তার ঐশ্বর্যের সহস্রমুখী পরিচয়। এবার তাহলে যে বৃহত্তর যে হিন্দু বলেছেন, এই হিন্দু সভ্যতার মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে আমি আরেকবার বলি, দর্শন পাওয়া যাচ্ছে, কাব্য পাওয়া যাচ্ছে, শিল্প পাওয়া যাচ্ছে, সাহিত্য পাওয়া যাচ্ছে, স্থাপত্য পাওয়া যাচ্ছে, ভাস্কর্য, তার ঐশ্বর্যের সহস্রমুখী পরিচয়। এবার যেটা হচ্ছে তার মধ্যেই আমরা পাই দস্যু বাল্মীকির রামায়ণ, জেলেনির ছেলে ব্যাসদেবের মহাভারত। ব্যাসদেবের মায়ের নাম মৎস্যগন্ধা, সত্যবতী, তাহলে তিনি জেলেনি ছিলেন, অর্থাৎ মাছ বিক্রি করতেন এবং পারানিও ছিলেন, নৌকায় পারাপার করতেন। তার একটা কাহিনী আছে পুরাণের মধ্যে, যে পরাশরের সঙ্গে মিলন হবে এবং তার সন্তান হবে। এই সমস্ত, আমার যদি খুব ভুল না হয় তাহলে সত্যবতীর বাবার নাম গদাপাণি। এই সত্যবতীর সঙ্গে পরবর্তীকালে রাজা শান্তনুর বিবাহ ভারতের শুরুটা এইভাবে শুরু হচ্ছে, মহাভারতে আছে। যে উপনিষদের গর্বে আমরা মশগুল, তারও বেশিরভাগ ক্ষত্রিয়ের রচনা। বলছে যে উপনিষদের গর্বে আমরা মশগুল, তারও বেশিরভাগ ক্ষত্রিয়ের রচনা। আয়ুর্বেদ, রসায়ন ও জ্ঞান বিজ্ঞানের অন্যান্য বিভাগেও অব্রাহ্মণেরই প্রতিভা। মানে শুধু ব্রাহ্মণের প্রতিভা নয়, এখানে বরঞ্চ অব্রাহ্মণদেরই প্রতিভা। এখানে কোথায় কোথায়? আয়ুর্বেদে, রসায়নে, জ্ঞান বিজ্ঞানে, অন্যান্য বিভাগে, এমনকি উপনিষদগুলো ঠিক ব্রাহ্মণের রচনা, বেশিরভাগই ক্ষত্রিয়ের রচনা। এটা বলছেন শিবরাম চক্রবর্তী। এই সভ্যতায় ব্রাহ্মণের দান অতি সামান্যই, বলতে গেলে ব্রাহ্মণের থেকে যেটুকু নিয়েছে বর্ণ বিচার, স্পর্শদোষ আর নারী স্বাতন্তর মহতি, সেইটুকুই এর কলঙ্ক। বলছে ব্রাহ্মণের থেকে যা নিয়েছে সেটা হচ্ছে কলঙ্কই নিয়েছে, ভালো কিছু নেয়নি। সেটা কি? এক হচ্ছে বর্ণ বিচার, এই বর্ণ সেই বর্ণ। এক হচ্ছে স্পর্শদোষ, একে ছোঁয়া যাবে না, তাকে ছোঁয়া যাবে না। আর হচ্ছে ন স্ত্রী স্বাতন্ত্র মহতি, সেটা মনুসংহিতার একটা শ্লোক আছে। একটা শ্লোকে এই আছে যে কন্যা যারা, নারী যারা, তারা শৈশবকালে বাবার অধীনে, পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে এবং বৃদ্ধকালে পৌর অবস্থায় সন্তানের অধীনে, মানে পুত্রের অধীনে। তাই নারী কোনো অবস্থাতেই সমাজে স্বতন্ত্রভাবে চলতে ফিরতে পারবে না। ওই হাদিসেরও সেই নিয়ম, হাদিসেরও সেই রকম নিয়ম, যে দেখা যাচ্ছে ওই ওদের যে বৈধ যে পুরুষগুলো আছে, যাদের সঙ্গে বিয়ে হারাম করে রাখা আছে, তাদের সঙ্গে ছাড়া তারা কিন্তু বাড়ির বাইরেও যেতে পারবে না, অন্য কোনো মতামতও দিতে পারবে না, যেটা পরবর্তীকালে হাদিস এবং ইসলামী হয়েছে বিভিন্ন আইনতন্ত্র, সেখানে এগুলো লেখা আছে।
আমরা কখনো তাও আলোচনা করব। এদের বলে যে ব্রাহ্মণের দ্বারা প্রভাবিত না হলে এ সভ্যতা আরো প্রাণবান, আরো শক্তিশালী হতে পারত। যদি ব্রাহ্মণ্যতন্ত্রের দ্বারা প্রভাবিত না হতো, তাহলে এই যে ভারতীয় সভ্যতা, বৃহত্তর হিন্দু সভ্যতা, সেটা হয়তো আরো বেগবান হতে পারত। এ সভ্যতা বিশ্বজয় করত। এই সভ্যতায় অনার্যের দান আছে, বৌদ্ধের দান আছে, মুসলমানের দান আছে। এর স্রষ্টাদের মধ্যে এককালে ক্ষত্রিয় বৈশ্য হয়তো ছিলেন, কিন্তু আজ তাদের পৃথক অস্তিত্ব নেই। বিপুল শূদ্র শক্তি তাদের আত্মসাৎ করেছে। একসময় হয়তো ছিল ক্ষত্রিয়দের বৈশ্যদের, কিন্তু আজ তাদের আর স্বতন্ত্র আলাদা পরিচয় নেই। সেই জায়গাটা দখল করেছে ব্যাপক শূদ্র শক্তি। শূদ্রের দ্বারাই এই সভ্যতার সৃষ্টি ও পুষ্টি। এজন্য আমি একে বলবো শূদ্র সভ্যতা। ভারতীয় সভ্যতাকে, সভ্যতার যে ভালো দিক, সেটাকে শিবরাম চক্রবর্তী শূদ্র সভ্যতা বলতে চাইছেন। এবং এই জন্যই এ বিরাট, এই এর মাহাত্ম্য। ব্রাহ্মণ সভ্যতার চেয়ে ঢের বড় এই হিন্দু সভ্যতা, ব্রাহ্মণ সভ্যতার চেয়ে ঢের বড় এই হিন্দু সভ্যতা। ব্রাহ্মণ না জন্মালেও এ হতো, এবং ব্রাহ্মণ লোপ পেলেও এ থাকবে। অর্থাৎ এই যে বৃহত্তর হিন্দু সভ্যতা, বৃহত্তর হিন্দু কাকে বলে আমি পরে আবার একবার ব্যাখ্যা করব। তো সেই না জন্মালেও গড়ে উঠতো, এবং ব্রাহ্মণ যদি কোনোদিন না থাকে, বিলুপ্ত হয়ে যায়, তাও শেষ হবে না। এই যে বৃহত্তর হিন্দু সভ্যতা, এই বিকশিত হতে থাকবে। এটা বলতে চাচ্ছেন শিবরাম চক্রবর্তী তার শূদ্র না ব্রাহ্মণ নামে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যে প্রবন্ধ, সেই প্রবন্ধ। আমি কবে লেখা হয়েছে, কবে প্রকাশ হয়েছে, কোন প্রেক্ষাপটে এগুলো হয়েছে, সেগুলো আমি বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, বলছে বরং বামনের প্রাধান্য লোপ পেলে এই সভ্যতার প্রাণশক্তি পূর্ণ মুক্তি পাবে। ব্রাহ্মণের যে আধিপত্য, সেটা যদি আমার এই সভ্যতা থেকে কখনো লোপ পায়, সরে যায়, তবেই প্রবল প্রাণৈশ্বর্যে পূর্ণ হয়ে এই সভ্যতা মুক্তি পাবে, পূর্ণ মুক্তি পাবে। বৌদ্ধ যুগে যেমন হয়েছিল, তেমনি ভারতের অন্তর্নিহিত ঐশ্বর্য আবার সহস্র দলে আত্মপ্রকাশ করবে। সহস্রদল পদ্মের এক নাম। বলছে বৌদ্ধ যুগে যেমন ভারতের সভ্যতা চারিদিকে বিকশিত হয়েছিল, স্থাপত্য, শিল্প, শিক্ষা, বড় বড় শিক্ষালয়, ইউনিভার্সিটি, এমনই বহুদা ভাগে এটাকে এখানে যেমন বলেছে শব্দটা সহস্রদল, সহস্রদল পদ্মের এক নাম, যে অনেক, এই অর্থে সহস্রদল। তো সেইভাবে বিকশিত হবে। হিন্দু সমাজে ব্রাহ্মণের প্রভাব কি উপায়ে ঘোচানো যায়, তাই আজকের সমস্যা। মানে আজকের গবেষণার জায়গা হচ্ছে এই, শিবরাম চক্রবর্তীর মতে, যে ব্রাহ্মণত্বকে কিভাবে ঘুচিয়ে দেওয়া যায়। হিন্দু সমাজে ব্রাহ্মণের প্রভাব কি উপায়ে ঘোচানো যায়, তাই আজকের সমস্যা। আজকের সমাজের উপর আজকের বামনদের, বামন বলে কোনো প্রভাব আছে এ আমি মনে করি নে। মানে আজকের যে সমাজ, মানে আজ থেকে 100 বছর আগে, 1920-30 যে দশক, সেই দশকে এটা লেখা হচ্ছে। 29-এ প্রথম প্রকাশ হয়েছিল, তার মানে বুঝতেই পাচ্ছেন। তো বলছে যে আজকের সমাজে বামন, বামন বলে তার প্রভাব আছে, এটা আমি বিশ্বাস করি না, মেনে নিতে পারছেন না শিবরাম চক্রবর্তী। যে ব্রাহ্মণ এখনো এর কাঁধে বসে কণ্ঠরোধ করে চেপে রয়েছে, তা অতীতের কঙ্কাল মূর্তি, তার কবল থেকে মুক্ত করা মানে একে অতীতের কবল থেকে বিমুক্ত করা। মানে এখন যে ব্রাহ্মণদের দেখা যাচ্ছে, তারা কিন্তু কঙ্কাল। সেই যে তারা দৌর্দণ্ড প্রতাপ, তাদের যে শাসন শোষণ ছিল, সেই শাসন শোষণ এখন যেটুকু দেখছো, সেটা ওই শাসন শোষণের কঙ্কাল মাত্র। এবং আজকে যদি ঘাড় থেকে এই ব্রাহ্মণ্য শাসনকে দূরীভূত করা যায়, ধ্বংস করে দেওয়া যায়, তাহলে আপনারা কঙ্কাল মুক্ত হবেন। আর প্রাচীনের যে কলঙ্কযুক্ত ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা মুক্ত হবেন, অতীত থেকে, ভূত থেকে মুক্ত হবেন। ভূত ছাড়ানো, ভূত ছাড়ানো, ভূত অর্থে আমি অতীত বলছি। এবার বলছে যে, এবং এই উদ্দেশ্য সিদ্ধির আর যে উপায় থাক, সমস্ত হিন্দুকে বামন বলে ঘোষণা করা সে উপায় নয়। মানে এই সময় একটা আন্দোলন হচ্ছিল, জাতপাতের একটা আন্দোলন। মহাত্মা গান্ধীও শুরু করছেন 1924 সালে। তিনি বেলেগাঁও, কর্ণাটকের বেলেগাঁওতে তিনি একবারই মাত্র জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী। এবং তার একটু আগে আগে, তার পরে পরে ভাইকম সত্যাগ্রহ হচ্ছে, দক্ষিণ ভারতে পেরিয়ার উঠে আসছেন, আরো অন্যান্য নেতারা উঠে আসছেন। হ্যাঁ, জাত বিরোধী, বর্ণ বিরোধী যে সমস্ত আন্দোলন, সেগুলো প্রমিনেন্ট জায়গা ধারণ করছে। মহাত্মা গান্ধীও কি করে অস্পৃশ্যতা দূরীভূত করা যায়, তার চেষ্টা চরিত্র করার চেষ্টা করছেন। হরিজন পত্রিকা বের করছেন, অনেক কিছু করছেন। এবং পরবর্তীকালে তো এমনও ঘোষণা দেওয়া হয়েছিল যে তার আশ্রমে যদি বিয়ে হয়,
তাহলে সবর্ণ মেয়েদের সঙ্গে অবশ্যই যদি কোনো আর কি যেটাকে হরিজন বলা হচ্ছিল সেই শব্দে, তো তাদের বিয়ে হলে তবেই সেখানে বিয়ে দেওয়ার স্বীকৃতি জানাবে, এরকম পর্যন্ত গেছিলেন গান্ধী। যাই হোক, তারও ভালো মন্দ আছে, তিনি কি ভাবতেন, বর্ণ বিষয়ে কি ভাবতেন, জাত বিষয়ে কি ভাবতেন, সেসব আমরা আলোচনা করব আজকে যদি প্রসঙ্গক্রমে উঠে আসে। ভয়াবহ জঘন্য অত্যাচার ব্রাহ্মণের এইটা আলোচনা হচ্ছে। আমরা কখনো অন্যান্য যে শাসনযন্ত্র আছে, আরো যে বিভিন্ন ধর্মের নামে জাতের নামে যে সমস্ত আছে, শুধু যে ব্রাহ্মণরা অত্যাচার করেছেন তা না, সাদারা কিভাবে আমেরিকায় করছে, ইসলাম কিভাবে খলিফারা কিভাবে করছে, ইসলামিক শাসনরা কিভাবে অত্যাচার, যেখানে যেভাবেই অত্যাচার হয়েছে, হচ্ছে, হতে পারে, তার বিরুদ্ধে আমরা কথা বলবো, সেটাকে বুঝে নেওয়ার মতো আমরা কথা বলবো। ব্যাপারটা এরকম না যে শুধুমাত্র একটা গোষ্ঠীকে আমরা টার্গেট করি। এটাও সত্য, এখানে যা বলা হচ্ছে তা কিন্তু অধিকাংশ সত্য, তার মানে এই নয় যে এটাই একমাত্র সত্য, আরো অনেক সত্য আছে। সে বিষয়ে যদি আমরা কথা না বলি তাহলে সেটাকে হিপোক্রেসি বলা হবে, ভণ্ডামি বলা হবে। ভয় শুধু একদিকে নয়, ভয় অনেক দিকে। অর্থনৈতিক শোষণ আছে, ধর্মীয় শোষণ আছে, জাত শোষণ আছে। তো জাতের শোষণটা যেমন শোষণ, ধর্মীয় আগ্রাসনও একটা আগ্রাসন, ভাষা বা সংস্কৃতির আগ্রাসনও একটা আগ্রাসন। তো সেখানে তো টিকিয়ে রাখতে গেলে সচেতন হওয়ার দরকার। বলছে এই যে দাবি উঠছে, তাহলে ভারতের সবাইকে ব্রাহ্মণ বলে ঘোষণা করে দাও, তথাকথিত যারা মুসলমান নয়, পার্সি নয়, ইহুদি নয়, বৌদ্ধ নয়, জৈন নয়, এই যে বৃহত্তর একটা জনগোষ্ঠী, এদের ব্রাহ্মণ ঘোষণা করে দাও, তাহলেই হয়তো অত্যাচারের অবসান হবে। এইখানে শিবরাম চক্রবর্তী বলছেন যে পৃথিবীতে নরখাদক আছে বলেই পৃথিবীর সব মানুষকে নরখাদক পরিচয় দেওয়া উচিত নয়, বরঞ্চ নরখাদকদের মানুষ করার উচিত, মানুষ করার চেষ্টা গ্রহণ করা উচিত, কর্মসূচি প্রকল্প গ্রহণ করা উচিত। এখানে উনি ক্যানিবাল বা নরখাদক বলতে ব্রাহ্মণ্য শাসন এবং ব্রাহ্মণদের বলার চেষ্টা করেছেন শিবরাম চক্রবর্তী। প্রবন্ধের নাম আমি আগেও বলেছি, শূদ্র না ব্রাহ্মণ, লিখেছেন শিবরাম চক্রবর্তী। এবং এটা আজ না আগামীকাল এইরকম একটা প্রবন্ধ গ্রন্থ বেরিয়েছিল, সেখানে 1929 সালে এবং 1943 সালে এইটাকে আবার মস্কো বনাম পন্ডিচেরি এই নামে একটু পরিমার্জিত এবং পরিবর্ধিত করে প্রকাশিত করা হয়। হ্যাঁ, যে আজ এবং আগামীকাল এই নামে ছিল, 1923 সালে প্রকাশ হয়েছিল। তার মানে বুঝুন যে কোন সময় এইগুলো আলোচনা হচ্ছে। এরপরে গান্ধীর আন্দোলন হচ্ছে, অন্যরা আন্দোলন হচ্ছে, আম্বেদকর উঠে আসছেন, অন্যান্য আরো যারা দলিত আন্দোলনের বড় মুখ, প্রমুখ মুখ, বাংলার দিকে যারা বড় বড় নেতৃত্ব আর কি, বিশ্বদেব দাস, মুকুন্দ বিহারী মল্লিক এই সময় উঠে আসছেন। তার পরবর্তীকালে প্রমথ রঞ্জন, যোগেন্দ্রনাথ মন্ডল ইত্যাদি আরো পরে উঠে আসবেন, আরো এক দশক পরে। তার আগে কিন্তু শিবরাম চক্রবর্তী এটা লিখছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ। যারা আগে পারলেন না পরবর্তীকালে কখনো শুনে নেবেন বা এটা পড়ে নেবেন, এটা অনেক নাতি দীর্ঘ প্রবন্ধ, আপনারা সবাই পড়ে নিতে পারবেন, ভালো লাগবে। হিন্দুকে বামুন বলে ঘোষণা করা সে উপায় নয়, কেননা প্রথমত তাতে সমস্ত হিন্দুর তথা মানুষের অপমান, দ্বিতীয়ত যে বস্তুর বিলোপ বাঞ্ছনীয় এবং বস্তুত যা লোপ পেতে বসেছে তাকেই শুধু মর্যাদা দেওয়া নয়, পুনরুজ্জীবিত করা হয়। এই যে শোষণ, এই যে শাসন, এই যে নৃশংসতা, এই যে বেদ ও বৈষম্য, এটাকে যদি ব্রাহ্মণ বলে ঘোষণা করা হয় তাহলে তাকেই আবার পুনর্জীবিত করার চেষ্টা করা হয়। যে ভূত ছাড়ানোর কথা তাকে জড়িয়ে লাভ নেই বলে বলছেন শিবরাম চক্রবর্তী। তাই ঘোষণা যদি করতেই হয় অব্রাহ্মণ নির্বিশেষে সবাইকেই শূদ্র বলে ঘোষণা করাই ভালো। সমস্ত কেউকে অব্রাহ্মণ নির্বিশেষে, মানে ব্রাহ্মণ অব্রাহ্মণ নির্বিশেষে সবাইকে শূদ্র বলে ঘোষণা করাই ভালো, এটা বলতে চাচ্ছেন উনি। কেননা শূদ্র বামুনের চেয়ে মহত্তর জাতি, শূদ্র বলে যাদের বলা হচ্ছে তারা বামুনের চেয়ে মহত্তর জাতি। মহত্তর বললাম বলে কেউ যেন না মনে করেন যে বামুনদের জাতি হিসেবে আমি আদেও মহৎ বলে মনে করি। কখনো ভাববেন না যে শূদ্ররা মহত্তর জাতি, ওদের থেকে মহত্তর মানে কি, মহৎ আর মহত্তর এই যে তুলনা, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, তো এই করতে ভাববেন না যে আমি বামুনদেরকে মহৎ জাতি বলে মনে করি, এটা কেউ যেন ভাববেন না আবার। কিন্তু মহৎ বলে মানি আর নাই মানি, নিপুণ বলে তাদের স্বীকার করব, তারা যে দক্ষ, তারা যে পটু, এই বিষয়টা কিন্তু আমি স্বীকার করব, এটা বলছেন শিবরাম চক্রবর্তী।